হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একজন অন্ধ মেয়ে যার চোখে আলো নেই কিন্তু মনের ভেতরে আছে এক পৃথিবীর স্বপ্ন। আর একজন বোবা ছেলে যে কিছু বলতে পারে না কিন্তু তার হৃদয়ের ভাষা বলে দেয় সবকিছু। তাদের পরিচয় এক কঠিন মুহূর্তে, যখন মেয়েটি জীবন থেকে হাল ছেড়ে দিতে চায়, ঠিক তখনই ছেলেটি এগিয়ে আসে, তাকে বাঁচায়, তাকে থামায়। ধীরে ধীরে গড়ে ওঠে এক গভীর বন্ধন, না বলা ভালোবাসা, নিঃশব্দে বোঝাপড়া। অন্ধ মেয়েটি যেন নিজের নতুন চোখ খুঁজে পায় সেই বোবা ছেলেটির স্পর্শে, আর ছেলেটি সে যেন জীবনের মানে খুঁজে পায় এই সহজ সরল আলোর মতন মেয়েটির পাশে। একটা এমন সম্পর্ক যেখানে ভাষা নেই, তবু অনুভব আছে, ভালোবাসা আছে, আত্মত্যাগ আছে। এই গল্প আপনাকে কাঁদাবে, এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এমন একটা সম্পর্কের গল্প যা একবার শুনলে আপনি ভুলতে পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি। তো চলুন তাহলে শুরু করছি, থাকুন আমার সাথে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। মুভির শুরুতেই আমরা একটি ছেলে আয়ুকে দেখতে পাই, যে একটি উঁচু দেয়ালের গায়ে রং করছিল। তার চোখে মুখে একরকম শান্ত ভাব, যেন সে নিজের কাজে পুরোপুরি মনোযোগী। ঠিক সেই সময় পাশের বিল্ডিং এর ছাদে একটি মেয়ে উঠে আসে। মেয়েটির চেহারায় গভীর হতাশা, মুখটা অস্বাভাবিকভাবে গম্ভীর। একটু পরে আমরা বুঝতে পারি সে আত্মহত্যার চেষ্টা করছে। ছাদে দাঁড়িয়ে মেয়েটি নিচের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। সে ঠিক লাফ দিতে যাবে, এমন সময় পেছন থেকে দৌড়ে আসে আয়ু। সে মেয়েটিকে ধরে ফেলে, ঝাঁপ দিতে বাধা দেয়, কিন্তু মেয়েটি এতটাই হতাশ, এতটাই ভেতর থেকে ভেঙে পড়েছে, সে আয়ুর হাত থেকে নিজেকে ছাড়িয়ে আবার ঝাঁপ দিতে যায়। আয়ু আবারও ছুটে গিয়ে মেয়েটিকে আঁকড়ে ধরে। এবার মেয়েটি চিৎকার করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে সে বলে ওঠে, এনাফ ইজ এনাফ, আমি আর পারছি না, আমার জীবনটাই অর্থহীন লাগছে, আমি আর বাঁচতে চাই না। এই কথাগুলো শুনে আমরা ধীরে ধীরে বুঝতে পারি মেয়েটি অন্ধ, তার চোখে আলো নেই, কিন্তু মনের অন্ধকার যেন আরো গভীর। অন্যদিকে আয়ু কথা বলতে পারে না, সে বোবা, তাই সে কিছু বলতে পারে না, শুধুই ফেল করে তাকিয়ে থাকে মেয়েটির দিকে। তার মনে হয়তো হাজারটা প্রশ্ন ঘুরছে, কিন্তু জিজ্ঞেস করার মতো কোনো শব্দ তার মুখে নেই। ঠিক তখনই পেছন থেকে এক ভদ্র মহিলা দৌড়ে এসে চিৎকার করে ওঠেন, মিকা বলে। আমরা এবার মেয়েটির নাম জানতে পারি, তার নাম মিকা। ভদ্রমহিলা আসলে মিকার শিক্ষক। তিনি মিকাকে জড়িয়ে ধরেন এবং শান্ত করার চেষ্টা করেন এবং তাকে নিয়ে সেখান থেকে চলে যান। তারা চলে যাওয়ার পর ছাদের মেঝেতে পড়ে থাকে মিকার সাদা রঙের একটি বেল, যেটা অন্ধদের চলাফেরায় সাহায্য করে। আয়ু চুপচাপ সে বেলটা হাতে তুলে নেয়, তারপর সেটা নিজের পকেটে রেখে দেয়। মনে হয় সে মেয়েটির কথা ভুলতে পারছে না, আর সে মনে মনে ঠিক করে এরপর যখন তার মেয়েটির সঙ্গে আবার দেখা হবে তখন সে মেয়েটিকে এই বেলটা ফেরত দেবে। এরপরের দৃশ্যে দেখা যায় আয়ু তার কাজ শেষ করে নিচে নেমে এসেছে। তার সহকর্মী, যাকে সে আঙ্কেল বলে ডাকে, সে তাকে জিজ্ঞেস করে, দেখো তো তোমার ফোনে মিউজিক কেন চলছে না? আয়ু নিজের ফোনটা বের করে চেক করে। কিছুক্ষণ পরে সে মিউজিক প্লেয়ারে ব্লুটুথ সেটিং করে দেয় এবং আবার গান বাজতে শুরু করে। আগের দিন ছাদে পড়ে থাকা বেলটি আয়ু তুলে নিয়েছিল হাতে। এবার দেখা যায় সে সেই বেলটা নিজের কানের কাছে নিয়ে বাজিয়ে দেখে, যেন সে বুঝতে চাইছে এটি কেমন শব্দ করে বা মেয়েটি এই শব্দটা শুনে কিভাবে চলাফেরা করত। তার চোখে তখনও সেই মেয়েটির ছবি ভেসে বেড়ায়, অন্ধ অথচ হৃদয় ভাঙা একজন মানুষ, আর সে খুব মিষ্টি দেখতে। পরদিন আমরা দেখতে পাই মিকা তাদের কলেজের হল রুমে বসে আছে। সেখানে পিয়ানো বাজছে, একটা সঙ্গীতানুষ্ঠান চলছে। মিকা নিঃশব্দে বসে সেই পিয়ানো শুনছে। চোখে দেখতে না পেলেও মনে হচ্ছে মিউজিকের প্রতিটি সুর সে অনুভব করছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর মিকার কয়েকজন বান্ধবী তার কাছে এসে বসে। তারা একসাথে বলে ওঠে, গতকাল তুই ওই ছাদে কি করছিলি? জানিস তোর জন্য আমরা কত চিন্তা করছিলাম। তাদের কথা শুনে মিকার প্রতিক্রিয়া ছিল একেবারেই আলাদা। সে রাগান্বিত ভাবে বলে ওঠে, আমি যদি সত্যি মরে যেতাম তাহলে তো তোমাদের খুশি হতো। তোমাদের সবচেয়ে বড় কম্পিটিটরই তো আমি, আর আমি এই পৃথিবী থেকে চলে গেলে তোমরা নিশ্চয়ই খুব খুশি হতে। এই কথা বলেই মিকা রেগে গিয়ে ওখান থেকে বের হয়ে যায়। তার বান্ধবীরা হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এরপর দৃশ্যে আমরা দেখি মিকা এসেছে চোখের ডাক্তারের কাছে। ডক্টর মিকার চোখ পরীক্ষা করে তাকে জানান, তোমার অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে এখনো পুরোপুরি দেখতে পারতে অনেক সময় লাগবে। এটা এক ধাপে সম্ভব না, একটু একটু করে আলোর দিকে ফিরতে হবে তোমাকে। ডাক্তারের মুখে এই আশাব্যঞ্জক কথা শোনার পরেও মিকা কিছুটা উদাসীন হয়ে পড়ে। হয়তো সে ভয় পাচ্ছে আশা করতে, কিংবা হয়তো বারবার আশাহত হওয়ার ক্লান্তিতে সে আর কোনো আশা অনুভব করতে পারছে না। ঠিক তখনই আমাদের সামনে ফুটে ওঠে মিকার অতীতের একটি মর্মান্তিক দৃশ্য। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মিকার সঙ্গে একবার ভয়ঙ্কর একটি দুর্ঘটনা হয়েছিল। রাস্তায় হেঁটে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে তার সংঘর্ষ হয়, আর সেই অ্যাক্সিডেন্ট
ইনসিডেন্টের পর থেকেই মিকা তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এবার গল্প আবার বর্তমান সময়ের দিকে ফিরে আসে। আমরা এবার দেখি আয়ু একটি ক্লাবে জুডোর প্র্যাকটিস করছে। তার প্রতিটি মুভমেন্ট এতটাই নিখুঁত আর দৃঢ়, বোঝা যায় সে এতে খুবই এক্সপার্ট। এই খেলাটাই যেন তার আত্মবিশ্বাসের উৎস। প্র্যাকটিস শেষ করে আয়ু পাশের একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তার কিছু বন্ধুর সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে সেখানে কিছু বখাটে ছেলে ঢুকে পড়ে। তারা একটি কাপলকে বিরক্ত করতে শুরু করে, তাদেরকে নানা রকম বাজে কথা বলে, ভয় দেখাতে চায় এবং নানান হুমকি দেয়। এই দৃশ্য দেখে আয়ুর সহ্য হয় না। আসলে সে কোনো অন্যায় সহ্য করতে পারে না, তাই সে অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে একটু ভয় পায় না। আয়ু চুপচাপ সেটা দেখতে থাকে না, সে গিয়ে প্রতিবাদ করতে চায়। কিন্তু সমস্যা হচ্ছে আয়ু ছিল একা আর বখাটে ছেলেরা সংখ্যায় অনেক বেশি। তাই তারা প্রথমে আয়ুকে পাত্তা দেয় না, বরং তাকে নিয়ে ঠাট্টা করতে থাকে, খারাপ ব্যবহার করে। তবু আয়ু পিছুপা হয় না, সে সামনে এগিয়ে যায় এবং তাদের একজনকে সরাসরি আঘাত করে বসে। প্রচন্ড মার খেয়ে ছেলেটা মাটিতে পড়ে যায়। আমরা আগেই জানি আয়ু মারামারিতে খুব দক্ষ, তার শক্তি আর নিয়ন্ত্রণ দুটোই অসাধারণ। বখাটে ছেলেরা তখন একটু ভয় পেতে শুরু করে। ঠিক তখনই দূরে একটি পুলিশের গাড়ি আসে। গাড়িটা দেখে তারা মুহূর্তেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্যের পরিবর্তন হয় পরদিন সকাল। আয়ু আবার মিকার কলেজে এসেছে। তার দৈনন্দিন কাজের অংশ হিসেবে ক্লিনিং সার্ভিসের কাজ করছে। ঠিক তখনই তার সহকর্মী একজন এসে বলে, আয়ু একটু হেল্প করবে? এই ময়লার গাড়িটা পিয়ানো হলের পাশ অবধি পৌঁছে দিতে পারবে? একা নিয়ে যাওয়াটা খুব মুশকিল হচ্ছে। আয়ু কোনো কথা না বলে গাড়িটা ঠেলতে শুরু করে। ধীরে ধীরে সে পৌঁছে যায় পুরনো পিয়ানো হলের কাছে। সেই সময় দূর থেকে হঠাৎ করে আয়ু দেখতে পায় সেই অন্ধ মেয়েটিকে, যাকে সে কয়েকদিন আগে ছাদ থেকে আত্মহত্যা করতে যাওয়া অবস্থায় বাঁচিয়েছিল। মেয়েটি আর কেউ না, মিকা। মিকা ধীরে ধীরে হাঁটছে, গুটি গুটি পায়ে ধাক্কা দিয়ে পথ মেপে এগিয়ে যাচ্ছে পুরনো পিয়ানো হলের দিকে। আয়ু এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, একটা অপলক দৃষ্টি যেন আটকে থাকে মেয়েটির ওপর। মিকা সেই পুরনো পিয়ানো হলের কাছে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে। তারপর সেখানে থাকে একটি পিয়ানোর সামনে গিয়ে বসে। সে তার হাতে থাকা স্টিকটা পাশে রেখে পিয়ানোর চাবিগুলো স্পর্শ করে, মাঝে মাঝে চেষ্টা করছে বাজাতে। দরজার বাইরে থেকে আয়ু পুরো দৃশ্যটাই দেখছিল, কিন্তু সমস্যা হচ্ছে মিকার এখন চোখে আলো নেই, তাই সে দেখতে পায় না। তাই সে সঠিকভাবে চাবিগুলো খুঁজে বের করতে পারছিল না। একসময় ভুলভাবে বাজতে থাকা সুরগুলোর মধ্যে সে বিরক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর হতাশায় আর রাগে সে থেমে যায়। এই পিয়ানো একসময় মিকার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল। এটা শুধু তার শখ না, ছিল তার প্যাশন, তার অস্তিত্বের একটা বড় অংশ। কিন্তু আজ সে চাইলেও ঠিকভাবে পিয়ানো বাজাতে পারছে না। আর সেই সত্যিটা যেন মিকার বুক চিরে যন্ত্রণা তৈরি করছে। একসময় হতাশা আর দুঃখে মিকা কাঁদতে শুরু করে। তারপর সে উঠে দাঁড়ায় বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু তখনই তার পা পিছলে যায় একটি কাঠের টুকরোর সাথে ধাক্কা খেয়ে, আর সে সোজা ফ্লোরের ওপর পড়ে যায়। পড়ার সময় তার হাতের স্টিকটা সরে গিয়ে দূরে ছিটকে পড়ে। এই পুরো দৃশ্য দেখে আয়ু আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে সাথে সাথে ফল রুমে প্রবেশ করে। সে স্টিকটা হাতে তুলে নেয় এবং ধীরে গিয়ে মিকার হাতে তা দিয়ে দেয়। মিকা তখন খুব ভয় পেয়ে গিয়েছিল। কেউ একজন আচমকা তার সামনে দাঁড়িয়েছে, অথচ সে দেখতে পাচ্ছে না কে সে। কিন্তু আয়ু কিছু বলে না, কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসলে সে কথা বলার চেষ্টা করলেও সে কথা বলতে পারে না। মিকা ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং নীরবে সেই হল থেকে বেরিয়ে যায়। আয়ু আবার সেই চেনা দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, যেন কিছু বলতে চায় কিন্তু পারে না। পরদিন সকাল, মিকা তার কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তার সঙ্গে এসেছে তার মা এবং নানি। দুজনেই মেয়েকে সাহায্য করতে চায়, কিন্তু মিকা খুব স্পষ্টভাবে বলে দেয়, তোমরা প্লিজ চলে যাও। আমার এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। আমি নিজে অন্ধ অবস্থায় পিয়ানো বাজাতে শিখতে চাই, কারো সাহায্য আমার চাই না। কারণ একটা সময় তোমরা কেউ পৃথিবীতে থাকবে না, তখন সবকিছু আমাকে একাই সামলাতে হবে এবং আমাকে একাই চলতে হবে। এই কথাগুলো দূর থেকে দাঁড়িয়ে শুনছিল আয়ু। সে কিছু বলে না, কেবল চুপচাপ দেখে যায় মেয়েটির দৃঢ় সংকল্প। মিকার মা এবং নানি ঠিকই মিকাকে ফলো করতে শুরু করে, কিন্তু মিকা সেটা বুঝতে পেরে খেপে যায় আর বলে, তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো না? আমি ঠিক আছি, আমি একাই চলতে পারবো। জেগে গিয়ে সে একাই রওনা দেয় কলেজের দিকে। কিন্তু মিকার অজান্তেই তাকে ফলো করছিল আয়ু। মিকার সামনে যত ধরনের বাধা আসছিল, রাস্তার মধ্যে গাড়ি, কোনো দড়ি কিংবা উঁচু নিচু পথ, সবকিছু আয়ু আগে থেকেই সরিয়ে দিচ্ছিল, যেন মিকার চলার পথে কোনো সমস্যা না হয়। ধীরে ধীরে মিকা পৌঁছে যায় কলেজের পিয়ানো হলের কাছাকাছি। ঠিক তখনই আয়ুর মনে পড়ে যায় এই পিয়ানোর রুম তো তালাবদ্ধ থাকে, চাবি ছাড়া ভেতরে ঢোকা যাবে না। তাই সে আর দেরি না করে দৌড়ে চলে যায় চাবি আনতে। এদিকে মিকা
দরজার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে দরজাটা ঠেলে দেখে তালাবদ্ধ। মিকার মুখটা হঠাৎ করেই ভার হয়ে যায়। মন খারাপ করে সে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়, কিন্তু তখনই দরজাটা খোলার শব্দ আসে। মিকা থেমে যায়। কানে ভেসে আসে পরিচিত এক আওয়াজ, তার পুরনো সেই বেল্টের ঝংকার। মিকার সাথে সাথে বলে ওঠে, এই শব্দটা, এটা তো আমার বেল। সে চারপাশে তাকিয়ে বলে, কে কে তুমি? কিন্তু আয়ু কোনো কথা বলে না, সে কিছু বলতেই পারে না। মিকা আর কিছু না বলে ধীরে ধীরে পিয়ানোর রুমে ঢুকে যায়। তারপর বসে পড়ে প্র্যাকটিস করতে। যতক্ষণ মিকা ভিতরে পিয়ানো প্র্যাকটিস করছিল, আয়ু বাইরে দাঁড়িয়ে ছিল নীরবে নিঃশব্দে, যেন সে ছায়ার মতো পাহারা দিচ্ছিল। যদি কোনো সমস্যা হয় সে সাথে সাথে সাহায্য করতে পারে। প্র্যাকটিস শেষে মিকা বের হয়ে আসে, কিন্তু দরজার কাছে এসে হঠাৎ তার পা পিছলে যায়। সে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে আবারও আয়ু এগিয়ে এসে তাকে ধরে ফেলে। স্টিকটা যেটা পড়ে গিয়েছিল সেটা হাতে দিয়ে দেয়। মিকা একটু থেমে বলে, আমি জানি না তুমি কে, কিন্তু তুমি যে বেল বাজিয়েছিলে সেটা আমারই। আয়ু তখন পকেট থেকে বেলটা বের করে মিকাকে ফিরিয়ে দিতে চায়, কিন্তু মিকা নিচু স্বরে বলে, না, ওটা দরকার নেই, চাইলে তুমি নিজের কাছে রেখে দিতে পারো। মিকা একটু থেমে আবার বলে, আচ্ছা, তুমি কি আমার মতোই পিয়ানোর স্টুডেন্ট? কিন্তু আয়ু তো কথা বলতে পারে না, সে তো কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। হলরুমের বাইরে মিকা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর সে আবার বলে ওঠে, আচ্ছা, তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও না? আয়ু এবার মোবাইলে কিছু টাইপ করে সেটি গুগল ট্রান্সলেটের মাধ্যমে মিকাকে শোনায়। তাতে লেখা ছিল, আমি কথা বলতে পারি না, তাই তোমার প্রশ্নের উত্তর আমার দেওয়া সম্ভব না। মিকা তখন কিছুক্ষণ চুপ করে থেকে মুচকি হেসে বলে, তাহলে তুমি চাইলে আমার হাতে স্পর্শ করে উত্তর দিতে পারো। যদি একবার আমার আঙ্গুলে চাপ দাও আমি বুঝবো তুমি পিয়ানো স্টুডেন্ট, আর যদি দুবার চাপ দাও তাহলে বুঝবো তুমি পিয়ানো স্টুডেন্ট না। আয়ু একটু দ্বিধায় পড়ে। মিকার দিকে হাত বাড়াতে গিয়েও সে থেমে যায়, কারণ তার মনে পড়ে তার হাত তো ময়লার কাজের কারণে নোংরা হয়ে আছে। সে চায় না মিকার হাতে তার নোংরা হাত স্পর্শ করুক। তাই সে পকেট থেকে একটা কলম বের করে মিকার হাতে আলতো করে একটি টাচ করে। মিকা একটু হেসে বলে, বুঝতে পেরেছি, তুমি আমার মতোই একজন পিয়ানো স্টুডেন্ট। তারপর সে আবার বলে, আচ্ছা, তুমি কি আমাকে একটা হেল্প করতে পারবে? প্রতি শনিবার এই রুমের দরজাটা আমার জন্য খুলে দিবে, আমি এখানে প্র্যাকটিস করব। আয়ু আবার কলম দিয়ে মিকার হাতে একবার স্পর্শ করে সম্মতি জানায়। মিকা মৃদু হেসে বলে, তোমাকে ধন্যবাদ, আর তুমি প্রতি শনিবার আমাকে পিয়ানো বাজিয়ে শোনাবে, ঠিক আছে? কারণ আমি এটা ভীষণ পছন্দ করি। আসলে এটা আমার ড্রিম। আমি নিজেও আসলে পিয়ানো শিখতে চাই। তুমি কি আমাকে শোনাবে? আয়ু তখন বাধ্য হয়ে তার পছন্দের মানুষের ইচ্ছা পূরণ করতে তাকে সম্মতি জানায়। আর এই কথা বলে মিকা ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু এখন বিপদে পড়ে গেছে আয়ু। সে তো কিছু না ভেবেই মিকার প্রশ্নে সম্মতি দিয়েছিল। এখন প্রতি শনিবার যদি তাকে পিয়ানো বাজাতে হয় তাহলে সে কিভাবে বাজাবে? কারণ সে তো পিয়ানোর সম্পর্কে কিছুই জানে না। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিকা একটি অফিসে এসেছে একজন পিয়ানিস্ট হিসেবে চাকরির জন্য ইন্টারভিউ দিতে, কিন্তু অফিসের কর্মকর্তারা সরাসরি জানিয়ে দেন, দেখো, তোমার প্রতিভা আমরা বুঝতে পারছি, কিন্তু দুঃখিত, এই পজিশনে তোমাকে চাকরি দেওয়া সম্ভব নয়। চাইলে অন্য কোনো পজিশনে তুমি কাজ করতে পারো। কিন্তু মিকা একটু থেমে শান্তভাবে বলে, আপনাদের ধন্যবাদ, কিন্তু আমি একজন পিয়ানিস্ট হতে চাই। অন্য কোনো কাজ আমার লাগবে না। অন্য কোনো কাজ করতে আমি এখানে আসিনি। এই কথা বলে মিকা অফিস থেকে বের হয়ে আসে। সে একা একাই রাস্তায় হাঁটতে থাকে। হঠাৎ চলার পথে তার কারোর সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে মিকা ব্যালেন্স হারিয়ে ফেলে। সে খুব ভয় পেয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। চোখে মুখে আতঙ্ক, এক ধরনের প্যানিক অ্যাটাক শুরু হয়। ঠিক তখনই কোথা থেকে ভেসে আসে পরিচিত সেই শব্দ, একটি বেলের ঝংকার। মুহূর্তেই যেন তার শরীর শিথিল হয়ে আসে। এই বেলটি বাজাচ্ছিল আয়ু। এই শব্দটাই যেন মিকার ভেতরের অস্থিরতাকে শান্ত করে দেয়। আয়ু এবার মিকার পাশে পাশে হাঁটতে থাকে। সে তার ছোট বেলটি বাজিয়ে মিকাকে পথ চিনিয়ে দেয়। এই দৃশ্যটা দেখে মনে হয় ঠিক যেন হ্যামিলিয়নের সেই বাঁশিওয়ালা, যে তার সুরের মাধুর্যে সবাইকে পথ দেখাতো। দৃশ্য পরিবর্তন হয়। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন সেই দামি গাড়ির মালিক ছেলেটাকে। তার নাম কিমোতো। সে একটি অত্যন্ত ধনী পরিবার থেকে এসেছে। পুরো পরিবারটাই সঙ্গীতের ওপর অসাধারণ দক্ষ। আর কিমোতো নিজে এই শহরের একজন বিখ্যাত পিয়ানিস্ট। ধনী পরিবারের ছেলে মেয়েদের পিয়ানো শেখানোই তার কাজ। এই দৃশ্যে আমরা দেখি আজও কিমোতো এক মেয়েকে পিয়ানো শেখাচ্ছে। পিয়ানো ক্লাস শেষ হলে সে বাইরে বের হয়। ঘড়ি দেখে বুঝতে পারে তার হাতে এখনো 1 ঘন্টা সময় রয়েছে। আর যেহেতু মিকার স্কুলের পিয়ানো রুমটা তার পরিচিত, তাই সে সোজা সেই রুমে চলে আসে। রুমে ঢুকেই সে আপন মনে পিয়ানো বাজাতে শুরু করে। পিয়ানো থেকে যে সুর বের হচ্ছিল তা ছিল মনোমুগ্ধকর, সত্যি অনেক সুন্দর।
আর তখনই রুমে কাজ করতে থাকা আয়ু সেই সুর শুনে থমকে যায়। পিয়ানো বাজানো শেষ হলে আয়ু জোরে জোরে হাততালি দিতে শুরু করে। এই শব্দে কিমোতো বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি হাততালি দিচ্ছ কেন? আয়ু ধীরে ধীরে তার কাছে গিয়ে মোবাইলে কিছু টাইপ করে তাকে দেখায়, যেখানে লেখা ছিল, আপনি দারুণ পিয়ানো বাজান, আপনি কি দয়া করে আমার জন্য পিয়ানো বাজাতে পারবেন? আপনি চাইলে আমি আপনাকে টাকা দিতে পারি। কিন্তু কিমোতে যেন এই কথায় বিরক্ত হয়ে যায়। সে তাকিয়ে বলে, তোমার চেহারা দেখে তো মনে হয় না তোমার কাছে 1 টাকাও আছে, আর আমি কারো টাকার জন্য পিয়ানো বাজাই না, শুধু নিজের জন্যই বাজাই। এই কথা বলে কিমোতো ঠাট্টা ও রুড ভাবে আচরণ করে এবং আয়ুকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। পরবর্তী দৃশ্য, এবারে আমরা দেখি কিমোতো বসে আছে এক ক্যাসিনোতে। সে সেখানে জুয়া খেলছে, কিন্তু বারবার হেরে যাচ্ছে, আর তাই বারবার চেয়ার থেকে উঠে উত্তেজিত ভাবে হাঁটছে। তার এসব আচরণে ক্যাসিনোতে অনেক হট্টগোল শুরু হয়ে যায়। তখন একজন গার্ড এসে কিমোতোকে থামতে বলে, কিন্তু এতে কিমোতো আরো ক্ষেপে যায়। সে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে আদেশ করিস? গার্ডের সঙ্গে তার প্রায় মারামারি শুরু হয়ে যায়। ঠিক তখনই ক্যাসিনোর মালিক এসে উপস্থিত হয়। সে কিমোতোকে ধরে সরিয়ে নিয়ে যায় তার পার্সোনাল রুমে। ক্যাসিনোর মালিক কিমোতোকে তার পার্সোনাল রুমে নিয়ে গিয়ে বলে, তুমি ইতিমধ্যে এই ক্লাবে 3 মিলিয়নের বেশি টাকা জুয়ায় হেরেছো। তোমার ঋণের পরিমাণ প্রতিদিন বাড়ছে। যদি এমন চলতেই থাকে তবে আর তোমাকে এই ক্লাবে ঢুকতে দেওয়া হবে না। এই কথা শুনে কিমোতো প্রচন্ড অপমানিত ও হতাশ হয়ে পড়ে। একটা ভীষণ রাগ ও হতাশা নিয়ে সে ক্লাব থেকে বেরিয়ে আসে। ক্লাবের বাইরে তখন আয়ু অপেক্ষা করছিল। সে কিমোতোকে দেখে তার কাছে ছুটে যায়। মোবাইলের ভয়েস ফিচারে টাইপ করে সে কিমোতোকে আবারও অনুরোধ করে। সে বলে, দয়া করে আমার জন্য পিয়ানো বাজান, আমি আপনাকে টাকা দেব। কিমোতো বিরক্ত হয়ে জবাব দেয়, তুমি মনে হয় বুঝতে পারছো না, আমার ফি অনেক বেশি, সেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে না। আয়ু তখন মোবাইলে টাইপ করে জিজ্ঞেস করে, আপনার ফি কত? কিমোতো বলে, প্রতিদিন 1 লাখ টাকা। এই কথা শুনে আয়ুর মুখটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। তবে সে হাল ছাড়ে না, আবারও অনুরোধ করে, আপনি একটু কম রাখবেন? কিমোতো এবারে একটু ঠাট্টার ছলে তাচ্ছিল্য করে বলে, আচ্ছা, তোমার জন্য 50,000। এই শর্তে আয়ুর মুখে হালকা হাসি ফুটে ওঠে, কারণ সে জানে এই পরিমাণ টাকাটা কোনোভাবে হলেও সে ম্যানেজ করে নিতে পারবে। পরবর্তী শনিবার কিমোতো ঠিক সময় মতো সেই নির্ধারিত জায়গায় এসে হাজির হয়। আয়ু তাকে দেখে খুশিতে তার হাত ধরতে চায়, কিন্তু কিমোতো তার হাত ঠেলে সরিয়ে দেয়। আর আয়ু তখন মোবাইলে টাইপ করে অনুরোধ করে, আপনি ভেতরে গিয়ে প্লিজ কিছু বলবেন না, শুধু এই বেলটা বাজাবেন আর তারপর পিয়ানো বাজাবেন। কিমোতো মাথা নাড়ে। সে পিয়ানোর রুমে ঢুকে আয়ুর দেওয়ার ছোট বেলটি বাজায়। রুমের ভেতরে তখন আগেই বসেছিল মিকা। বেলের পরিচিত শব্দ শুনে সে বুঝে যায় আয়ু এসেছে। এরপর কিমোতো পিয়ানো বাজাতে শুরু করে। সে ছিল একজন এক্সপার্ট পিয়ানিস্ট, তাই তার বাজানো সুর ছিল অসাধারণ। মিকার মুখে এক গভীর হাসি ফুটে ওঠে। রুমের বাইরে দাঁড়িয়ে থাকা আয়ু সেটা দেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু অপার্থিব শান্তি আছে, কারণ সে জানে এই কাজটা সে করেছে শুধুমাত্র মিকার মুখে এই হাসিটা দেখার জন্য। দৃশ্য পরিবর্তন হয় সন্ধ্যাবেলা। আয়ু তার বন্ধুদের কাছে যায়। সে তাদের জানায়, আমার আরেকটা জব দরকার। বন্ধুরা অবাক হয়ে বলে, তুই তো এখন ভালো ইনকাম করছিস, তোর আরেকটা জব দরকার কেন? আয়ু শুধু ছোট করে বলে, আমার দরকার। ঠিক তখনই পেছন থেকে তার এক বান্ধবী মজা করে বলে, তুই কি প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? দেখিস আবার কোনো মেয়ের পাল্লায় পড়ে যাস না। আয়ু কিছুই বলে না, সে চুপ করে থাকে। আর তাই এই চুপ করে থাকা দেখেই তার বন্ধুরা বুঝে যায় আয়ু আসলেই প্রেমে পড়েছে। তারা সবাই মজা করতে শুরু করে, হাসাহাসি ঠাট্টা চলতে থাকে। তখনই সেখানে আসে এক লোক। সে আয়ুকে একটি নতুন জব ভ্যাকেন্সির কথা জানায়। আয়ু এক কথায় রাজি হয়ে যায়, কারণ সে জানে মিকার মুখে হাসি ফোটাতে হলে এখন তারা আরো অনেক টাকার প্রয়োজন। এভাবেই কাটতে থাকে তাদের দিন। প্রতি শনিবার কিমোতো আয়ু হয়ে মিকার জন্য পিয়ানো বাজায়। মিকার মুখে হাসি ফোটে, আর বাইরে দাঁড়িয়ে আয়ু প্রাণ ভরে সেই হাসি উপভোগ করে। কিন্তু মিকার মুখে এই ছোট্ট হাসি আনতে গিয়ে আয়ুর নিজের জীবনে যোগ হয়েছে বিরাট মূল্য। সে প্রচুর পরিশ্রম করে। দিনের বেলায় সে কাজ করে একটি ক্লিনিং সার্ভিসে, আর রাতভর খাটে এক গ্যারেজে। ফলে এখন তার ঘুমানোর সুযোগই নেই। মাঝে মাঝে সে এতটাই ক্লান্ত হয়ে পড়ে, সে পিয়ানোর রুমের পাশেই ঘুমিয়ে পড়ে। ওদিকে পিয়ানোর রুমে বসে থাকা মিকা চোখ বন্ধ করে শান্তভাবে শুনতে থাকে কিমোতোর বাজানো সুর। আর কিমোতো বাজাতে বাজাতে মিকার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে নেয়।
কিন্তু ঠিক পরের শনিবার আয়ো প্রচন্ড ক্লান্ত ছিল। সারা রাত কাজ করে ভোরে সে শুধু একটু ঘুমাতে চেয়েছিল, কিন্তু সে বুঝতেই পারেনি সেই ঘুম তাকে স্যাটারডে প্রমিস ভাঙিয়ে দেবে। ঘুম ভাঙতেই তার মনে পড়ে মিকা তো ওই হলরুমে একা বসে আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে ছুটে বেরিয়ে পড়ে পাগলের মতো তার সাইকেল নিয়ে ছুটতে থাকে সেই হলরুমের দিকে। এদিকে আমরা মিকাকে দেখি সে একা বসে পিয়ানো বাজানোর চেষ্টা করছে, কিন্তু সে বারবার সুর ভুলে যাচ্ছে। হতাশায় ভেঙে পড়ে মিকা, তার মুখে এক ধরনের অসহায়তা। ঠিক তখনই সেখানে হাজির হয় কিমোতো। সে মিকার পাশে বসে আর তার সাথে সুর মিলিয়ে পিয়ানো বাজাতে থাকে। এবার মিকার চোখে মুখে ফিরে আসে সেই উজ্জ্বল আলো। সে মন খুলে বাজাতে শুরু করে একদম নিজের মতো করে। তাদের দুজনের সেই সুর, সেই আবেগ রুমটার জন্য এক নতুন প্রাণ দেয়। আর এই দৃশ্য চুপচাপ জানলার বাইরে দাঁড়িয়ে দেখে আয়ো। তার চোখে ছিল মিষ্টি ঈর্ষা আর গভীর ভালোবাসার ছায়া। মিকার মুখে হাসি সে সব সময় চায়, কিন্তু হয়তো এমন হাসি না যেটার মাঝখানে কিমোতো থাকে। আয়ো কিছু না বলে সেখান থেকে ধীরে ধীরে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন সকালে আমরা দেখি আয়োর বেস্ট ফ্রেন্ড এসেছে তার গার্লফ্রেন্ডের কাছে। এরা সবাই একে অপরের মিউচুয়াল ফ্রেন্ড। তাদের আড্ডার মাঝে ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করে আয়ু কেমন আছে এখন। মেয়েটি উত্তর দেয় ও মনে হয় কোনো মেয়ের চক্করে পড়েছে, দিনরাত খাটে আর টাকা ইনকাম করে, এখন তো আমাদের সাথে ঠিক মতো আড্ডাও দেয় না। এই কথা শুনে আয়ুর বেস্ট ফ্রেন্ড চিন্তায় পড়ে যায়, কারণ সে আয়ুকে খুব ভালো করে চেনে। সে জানে আয়ু কখনো টাকার জন্য এত কিছু করে না, তার টাকার প্রতি কোনো লোভ নেই। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের স্কুটার নিয়ে বেরিয়ে পড়ে আয়ুকে খুঁজতে। প্রথমে সে যায় মিকার কলেজে, সেই জায়গায় যেখানে আয়ু কাজ করে। সেখানে সে কয়েকজন ছেলে মেয়েকে দেখে, তাদের কাছে জিজ্ঞেস করে তোমরা কি আয়ুকে কোথাও দেখেছো? কিন্তু কলেজে থাকা কেউই আয়ুর বিষয়ে কিছু বলতে পারে না। তখন তার বেস্ট ফ্রেন্ড আসে আয়ুর সেই সহকর্মীর কাছে। তাকে জিজ্ঞেস করলে সহকর্মী বলে আয়ু এখন একটা অসম্ভব দিবার স্বপ্নে বাস করছে, একটা স্বপ্ন যেটা কোনোদিনই সত্যি হবে না। পারলে তোমরা ওকে এই পথ থেকে ফেরাও। এই কথার আসল মানে আয়ুর বেস্ট ফ্রেন্ড ঠিক মতো বুঝতে পারে না। তবু সে চুপ করে থাকে না, চোখে আগুন নিয়ে চারপাশে খুঁজতে থাকে আয়ুকে। অবশেষে সে দেখতে পায় একটা দামি গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়ি কার? কিমোতোর। আর কিছুটা দূরেই সে দেখে আয়ু কিমোতোর হাতে টাকা দিচ্ছে। এই দৃশ্য দেখে তার বেস্ট ফ্রেন্ডের চোখ খুলে যায়। সে বুঝে যায় এখানে নিশ্চয়ই কিছু চলছে। সে সাথে সাথে কিমোতোর গাড়িকে ফলো করতে শুরু করে। গাড়ি চলে যায় শহরের আরেক কোনায় একটি ক্যাসিনোর সামনে। বেস্ট ফ্রেন্ডও পেছনে পেছনে সেখানে পৌঁছে যায়, কিন্তু ক্যাসিনোর ভেতরে ঢুকতে যাওয়ার সময় হঠাৎ তার সামনে হাজির হয় একজন গার্ড। তাদের দুজনের চোখাচোখি হয় এবং তখনই বোঝা যায় তারা একে অপরকে চেনে। একসময় তাদের মধ্যে মারামারি হয়েছিল। গার্ড তখন কিছু বলে আয়ুর বেস্ট ফ্রেন্ডকে, যা এখন এখানে প্রকাশ করা হয় না। এই কথাগুলোর মানে আমরা পরে জানতে পারবো। দৃশ্য পরিবর্তন হয়। এবার আমরা দেখি আয়ু আর মিকা একসাথে রাস্তায় হাঁটছে। আয়ু মিকাকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল। পথে হাঁটতে হাঁটতে হঠাৎ মিকা এক কুকুর ছানার কান্নার শব্দ শুনতে পায়। সে ছানাটিকে আদর করতে শুরু করে। তারপর তারা দুজন মিলে হাঁটতে হাঁটতে পৌঁছায় নদীর ধারে একটি ব্রেঞ্চের কাছে। সেখানে তারা দুজন বসে পড়ে। দীর্ঘক্ষণ চুপ করে বসে থাকার পর হঠাৎ মিকা আয়ুর হাত ধরে, নরম গলায় বলে এই হাতটা যেন আমার জন্য ফেরেশতার মতো, এটা আমাকে সব বিপদ থেকে রক্ষা করে। এই কথা শুনে আয়ুর মুখটা অনেকটা পাল্টে যায়। সে উদাস হয়ে পড়ে, চুপচাপ তাকিয়ে থাকে নিজের হাতের দিকে। আর তখনই আমাদের সামনে উঠে আসে আয়ুর অতীত। এই হাতটা তার কাছে কখনোই পবিত্র কিছু ছিল না, বরং সে হাত দিয়ে অনেক পাপের কাজ করেছে। সে একসময় এক গ্যাংস্টার গ্রুপের সদস্য ছিল। একদিন দুই গ্যাংয়ের মারামারির মধ্যে পড়ে যায় আয়ুর বেস্ট ফ্রেন্ড। একজন ছেলে ছুরি নিয়ে তেড়ে আসে তার বেস্ট ফ্রেন্ডকে মারার জন্য। ঠিক তখন তাদের মাঝে ঢুকে পড়ে আয়ু। সে নিজের বন্ধুকে বাঁচিয়ে নেয় ঠিকই, কিন্তু সেই ছুরিটি সোজা এসে ঢুকে পড়ে তার নিজের গলায়। রক্ত ঝরতে থাকে, কিন্তু আয়ু হাল ছাড়ে না। সে নিজের গলা থেকে ছুরিটা টেনে বের করে আর সেই ছেলেটিকে মেরে ফেলে দেয়। এই ঘটনার পর তাকে জেলে যেতে হয়েছিল কিছুদিনের জন্য। আর আজকে এই হাত, যেটা মিকা আজ ফেরেশতার হাত বলে জেনেছে, যার মধ্যে লুকিয়ে আছে এক কষ্টদায়ক অতীত, রক্ত, প্রতিশোধ আর দুঃখের ছাপ। আয়ুর সেই অতীতের ঘটনার পর সে আর কখনো কথা বলতে পারেনি। ঘটনা ফিরে আসে বর্তমানে।
আয়ু চুপচাপ নিজের হাতে তাকিয়ে থাকে, যে হাতকে মিকা ফেরেস্তার হাত বলে মনে করে। পরদিন আয়ু আবার মিকার কলেজে ক্লিনিং এর কাজ করছিল। কাজ করতে করতে সে ঢুকে পড়ে পিয়ানোর রুমে। চারপাশে কেউ নেই। সেই নিঃশব্দ রুমে আয়ু আস্তে আস্তে পিয়ানোর টেবিলের সামনে বসে। এত দিন ধরে মিকার জন্যই তার মনে পিয়ানোর প্রতি একটা টান তৈরি হয়েছে, কারণ এটি মিকার সবচেয়ে পছন্দের জিনিস। আয়ু হাত বাড়িয়ে পিয়ানোটা স্পর্শ করে, তবে বাজানোর সাহস করে না, কারণ সে জানে সে তো বাজাতে পারে না। ঠিক তখনই হঠাৎ রুমে ঢুকে পড়ে কিমোতো। আয়ু চমকে ওঠে, লজ্জা পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর পকেট থেকে টাকা বের করে কিমোতোর হাতে দিতে যায়। কিমোতো থামিয়ে জিজ্ঞেস করে, তুমি মেয়েটার জন্য এত কিছু করছো কেন? আয়ু কোনো কথা না বলে নিজের মোবাইলে কিছু টাইপ করে কিমোতোর সামনে দেখায়। লেখা ছিল, মিকার একটা স্বপ্ন আছে পিয়ানো বাজানো, কিন্তু আমার কোনো স্বপ্ন নেই, কখনো ছিল না। তাই যদি ওর স্বপ্ন পূরণে আমি একটু সাহায্য করতে পারি তাহলে আমার নিজেকেই ভালো লাগবে। এই কথা শুনে কিমোতো কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তুমি চাইলে একটা কাজ করতে পারো, তোমরা দুজনে এই শনিবার আমার গাড়িতে ঘুরতে যেতে পারো, তাতে মিকার মনটাও ভালো হবে। আয়ু কিছুটা দ্বিধায় পড়ে যায়। তখন কিমোতো আবার বলে, চিন্তা করো না, আমি কোনো কথা বলবো না, আর তাছাড়া আমারও কিছু টাকার দরকার, তোমার মতো আমারও কিছু উপকার হবে। এইবার আয়ুর রাজি হয়ে যায়। পরবর্তী দৃশ্য, শনিবার আমরা দেখি তারা তিনজন মিলে কিমোতোর সেই দামি গাড়িতে ঘুরতে বেরিয়েছে। গাড়ির ভেতরে সবাই চুপচাপ। আয়ু আর মিকা পাশাপাশি বসে কোনো কথাই বলছে না, আর সামনে বসে থাকা কিমোতো মাঝে মাঝেই ব্যাক ক্লাস দিয়ে তাকায় মিকার দিকে। তার চোখে এখন অন্যরকম এক অনুভূতি। দেখে বোঝা যায় কিমোতোর মনেও মিকার প্রতি একটা টান তৈরি হতে শুরু করেছে। তারা একসময় চলে আসে খুব সুন্দর একটি জায়গায়, লেকের পারে। সেখানে গিয়ে আয়ু আর মিকা পাশাপাশি বসে। দুজনেই চুপচাপ, কেউ কিছু বলে না, শুধু বসে থাকে নিঃশব্দে একে অপরের পাশে। ঠিক তখন কিমোতো পেছন থেকে এসে বলে, চলো আমাদের এখন এখান থেকে বের হতে হবে। তারা তিনজন নদীর ধারে হেঁটে যেতে থাকে। চারদিকে একটা শান্ত নরম পরিবেশ। মিকা তখন গুনগুন করে একটা মিষ্টি গান গাইছিল। বাইরে আকাশ কালো হয়ে এসেছে। জঙ্গলের মধ্যে দিয়ে আসা ঠান্ডা দমকা হাওয়া মিকার খুব কাছে চলে আসে। তার খুব আরামদায়ক লাগছিল। তার মুখে এক ধরনের শান্ত অভিব্যক্তি ছিল। আয়ু আর কিমোতো একটু পেছনে দাঁড়িয়ে সেই দৃশ্যটা একসাথে দেখছিল। এখন তো ওরা দুজনেই মিকাকে পছন্দ করতে শুরু করেছে, তাই একে অপরের দিকেও মাঝে মাঝে তাকাচ্ছিল, অদৃশ্য প্রতিযোগিতা যেন। কিছুক্ষণ পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর তারা তাড়াতাড়ি আশ্রয় খুঁজতে শুরু করে। পাশেই একটা পুরনো কাঠের কটেজ চোখে পড়ে। তারা সেদিকে দৌড়ে যায়, কিন্তু গিয়ে দেখে কটেজের দরজা বন্ধ। দরজার সামনে একটা বোর্ড ঝুলছে, তাতে লেখা, যদি কটেজ ভাড়া নিতে চান তাহলে নিচের নম্বরে কল করুন। কিন্তু কিমোতো সঙ্গে সঙ্গে ফোনটা বের করে ওই নাম্বারে কল করে, আর বারবার রিং হলেও ওপাশ থেকে কেউ ফোন ধরছিল না। বোর্ডে এটাও লেখা ছিল, কটেজ মালিকের বাড়ির পাশেই। তখন আয়ু কিমোতোর দিকে তাকিয়ে ইশারা করে, আমি মালিকের কাছ থেকে চাবি নিয়ে আসছি। এই বলে আয়ু সেখান থেকে সরে যায়। কিন্তু মিকা তখনও জানে না যে আয়ু তাদের সংঘর্ষ ছেড়ে গেছে। ঠিক তখন কিমোতো কটেজের পাশে আরেকটা দরজা দেখে। সে সেটা খুলে দেখে দরজাটা খোলা। আসলে সবকিছুই ছিল কিমোতোর সাজানো পরিকল্পনার অংশ। সে মিকাকে নিয়ে ওই দরজা দিয়ে কটেজের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে মিকা কিমোতোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আয়ু কোথায় গেল? কিমোতো স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দেয়, আরে সে তো একটু পাশেই রয়েছে, এখনই চলে আসবে। মিকা ধীরে ধীরে কিমোতোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার সাথে কখনো আয়ু কথা বলেছে? কিমোতো মাথা নাড়িয়ে বলে, না, কখনো সরাসরি না, যতটুকু কথা হয়েছে সবই ফোনে। মিকার চোখে মুখে তখন এক ধরনের দ্বিধা আর কৌতূহলের চাপ ফুটে উঠছিল। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলে, এই বৃষ্টি থামবে কখন? আপনি জানেন? দৃশ্য পাল্টে এবার দেখা যায় আয়ু সেই মহিলার বাড়িতে পৌঁছে গেছে যিনি এই কটেজটির মালিক। মহিলা দরজা খুলে আয়ুকে দেখে একটু অবাক হন। তিনি সহজেই বুঝতে পারেন এই ছেলে একজন ভদ্র গেস্ট। আয়ু মাথা নিচু করে শান্তভাবে সবকিছু ব্যাখ্যা করে মহিলার সাথে সাথে চাবি নিয়ে কটেজের দিকে রওনা দেন। এই দিকে কিমোতো তখন মিকাকে বলে, এই কটেজে একটা পিয়ানো আছে, চলো দেখাই তোমায়। সে মিকার হাত ধরে তাকে ভেতরের একটা ঘরের দিকে নিয়ে যায়। ঘরটা ছিল অন্ধকার, তবে পিয়ানোটা এক কোণে সাদা কাভারে ঢাকা ছিল। কিমোতো সেই পিয়ানোটা বাজাতে শুরু করে। তারপর বলে, তুমি মনে করো একটু আগে নদীর ধারে যে গানটা গাইছিলে, এটা সেই গান। মিকা তখন চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর আস্তে করে বলে, তাই তো, আমার ধারণা ঠিকই ছিল। কোন ধারণা? কিমোতো জিজ্ঞেস করে। মিকা বলে, আয়ু কখনো পিয়ানো বাজায় না, তাই না? আসলে তুমিই বাজাও।
তুমি বাজিয়ে ওর নামে চালাও, তাই না? কিমোতো একটু থমকে যায়, তারপরে বলে তুমি এটা বুঝলে কিভাবে? মিকা হালকা হেসে বলে প্রথম দিনই বুঝে গেছি, কিন্তু প্লিজ আয়ুকে এটা কখনো বলো না, ও জানলে খুব কষ্ট পাবে। এখন কিমোতো জানে সে মিকাকে ভালোবাসে, তাই সে আয়ুকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। সে বলে আয়ু কোনো ভালো ছেলে না, সে কোনো পিয়ানো স্টুডেন্টও না, আসলে ও তো একটা ঝাড়ুদার, পরিষ্কারের কাজ করে, আর দেখতে কেমন অগোছালো, তুমি তার মধ্যে কি দেখেছো? কিন্তু মিকা তখন শান্তভাবে উত্তর দেয়, তাতে আমার কিছু যায় আসে না। আয়ুর হাত দুটো আমার জন্য অমূল্য, সেই হাত আমাকে আগলে রেখেছে, আমাকে বারবার বাঁচিয়েছে, প্রতিটা পদক্ষেপে সে আমাকে সাহস দিয়েছে, আশ্রয় দিয়েছে। সেই হাত দুটো আমার কাছে একজন এঞ্জেলের চেয়েও বেশি। কিমোতো তখন চুপ মেরে যায়, তার ভেতরে এক ধরনের ঈর্ষার জন্ম নেয়। সে বুঝতে পারে মিকাও আয়ুকে অনেক গভীরভাবে ভালোবাসে। এইদিকে আমরা দেখতে পাই আয়ু সেই কটেজ মালিক মহিলাকে নিয়ে কটেজের সামনে এসে দাঁড়িয়েছে। মহিলা এসে মূল দরজার তালা খুলে দেন। দরজা খুলতেই আয়ুর চোখ চলে যায় কটেজের ভেতরের দিকে। এদিকে কিমোতো তখন বুঝে গেছে যে আয়ু এসে গেছে, তাই হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই সে মিকাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই আয়ু দরজার বাইরে থেকে সেটা দেখে ফেলে। মিকাও সঙ্গে সঙ্গে কিমোতোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, কিন্তু কিমোতো যেটা আয়ুকে বোঝাতে চেয়েছিল সেই ভুলটাই আয়ুর মনে গেঁথে যায়। তার চোখে দেখা সেই মুহূর্তটি তাকে ভীষণ কষ্ট দেয়। রাগে ক্ষোভে সে কটেজ থেকে বের হয়ে যায়। আসলে এখানে ভুল বোঝাবুঝি হয়েছে, তবে তার সঙ্গে ছিল সেই ছোট্ট বেলটি, যেটার শব্দ শুনেই মিকা বুঝতে পারে আয়ু এতক্ষণ বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। মিকার সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটে আসে আর বলতে থাকে, আয়ু শোনো প্লিজ, থেমে যাও। সে চিৎকার করতে থাকে। বাইরে তখনও টানা বৃষ্টি। আয়ু তার সমস্ত কষ্ট আর অপমান নিয়ে কটেজ ছেড়ে বেরিয়ে যায়। মিকার হাতে থাকা সেই বেলটি সে ছুঁড়ে ফেলে দেয়। একটা হাহাকার তার কষ্টে যেন ফেটে যাচ্ছিল। মিকা তখন দৌড়ে আয়ুর পেছনে যেতে চায়, কিন্তু ভেজা মাটিতে পা পিছলে পড়ে যায়। আজ তাকে ধরার মতো কেউ নেই। সে ভেঙে পড়ে, আর পেছনে তখন চুপচাপ দাঁড়িয়েছিল কিমোতো। মিকাকে পড়ে থাকতে দেখে সে কিছুই বলে না, তবে সে নিচু হয়ে সেই ছোড়া ফেলে দেওয়া বেলটি তুলে নেয় আর সেটিকে নিজের কাছে রেখে দেয়। এদিকে আয়ু একাই হাঁটতে হাঁটতে মেন রাস্তায় পৌঁছে গেছে। বৃষ্টি থেমে যায়নি, কিন্তু তার কান্না যেন আরো প্রবল। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। মাঝ রাস্তায় হাঁটু গেড়ে বসে পড়ে সে। চিৎকার করে কিছু বলার মতো সাহস বা শক্তি নেই তার। তবুও সে নিজের ভেতরের কষ্টটা বের করে আনার জন্য চেষ্টা করে। প্রচন্ড রকমের কান্না যেন তার শরীর কাঁপিয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন আয়ু আবার নিজেকে প্রতিদিনকার মতো কাজ করছে ক্লিনিং স্টাফ হিসেবে। তার চোখে মুখে এক গভীর বিষণ্ণতা। এদিকে মিকা কলেজে এসেছে। ক্লাসে ঢোকার আগে হঠাৎ সে কোথা থেকে যেন সেই পরিচিত বেলটির শব্দ শুনতে পায়। সে চমকে ওঠে। তার মনে হয় না, হয়তো আয়ু এখানেই আছে। তখনই মিকা ছুটে গিয়ে সেই শব্দের দিকেই এগিয়ে যায়। একসময় সে আয়ুর সামনে গিয়ে দাঁড়ায়। মিকা আয়ুকে দেখে কাপা গলায় বলতে থাকে, শোনো, গতকাল যা হয়েছিল আমার কোনো দোষ ছিল না। আমি সত্যি কিছুই বুঝে উঠতে পারিনি। প্লিজ বিশ্বাস করো, আমি অনেকবার বলতে চেয়েছিলাম আমি সত্যিই দুঃখিত। কিন্তু আয়ু কিছু বলতে পারে না। সে কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই নীরবতায় যেন হাজারটা শব্দের চেয়ে বেশি কষ্টের হয়ে ওঠে। মিকা আস্তে আস্তে এগিয়ে এসে জেনা আয়ু স্পর্শ করে। সঙ্গে সঙ্গে তার মনে হয় কিছু একটা অস্বাভাবিক। সে চমকে উঠে বুঝতে পারে এটা আয়ু না, এটা কিমোতো। মিকাকে অবাক অবস্থায় দেখে কিমোতো এবার নিচু গলায় বলে, আমি জানি সেদিন যা করেছি সেটা ভুল ছিল। তোমার প্রতি আমার অনুভূতি আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি সত্যিই দুঃখিত। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক তখনই পেছন থেকে একটা কালো মাইক্রোবাস এসে দাঁড়ায়। মিকা ও কিমোতো কিছু বোঝার আগেই সেখান থেকে কয়েকজন মুখ ঢাকা লোক দ্রুত নেমে আসে। তারা কিমোতো ও মিকাকে জোর করে গাড়িতে উঠিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। দৃশ্য বদলায়। অন্যদিকে আয়ুর বেস্ট ফ্রেন্ড এসে হাজির হয়েছে আয়ুর কাছে। সে আয়ুকে হাতের ইশারায় বলে, চলো একটু বাইরে ঘুরে আসি। আর তোমাকে এখন থেকে আর ওভারটাইম করতে হবে না। তোমার সব ঝামেলা আমি মিটিয়ে ফেলেছি। এই কথা শুনে আয়ু চমকে ওঠে। সে মুখের ভাবেই রেগে গিয়ে জানতে চায়, তুই কি করেছিস? বেস্ট ফ্রেন্ড হালকা হাসি দিয়ে বলতে থাকে, আমি সব জানতাম। তুই কিমোতোকে টাকা দিতে আমি নিজেই দেখেছি। ও আবার ক্লাবের এক গার্ডের সাথেও ঝামেলায় জড়িয়েছিল। আমি তাদের দুজনকেই সামাল দিয়েছি। কিছু টাকা দিলে সব কাজ হাসিল হয়ে যায়। এখন তো নিশ্চয়ই ওকে নিয়ে যাওয়া হয়ে গেছে। হয়তো হাত পাও ভেঙে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড মিকাকেও নিয়ে গেছে। এই কথা শুনে আয়ুর মুখ কেমন ফ্যাকাশে হয়ে যায়। সে চোখে আগুন নিয়ে নিজের বন্ধুর দিকে তাকায়। তার ইশারায় যেন ঝড় বইছে। তুই এটা কি করেছিস?
আর কিছু না বলে আয়ুর সঙ্গে সঙ্গেই বন্ধুর স্কুটি নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে তখন মিকার কিডন্যাপের খবর কলেজে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। সবার মুখে মুখে একই প্রশ্ন, মিকাকে কে কিডন্যাপ করলো? পুলিশ এসে তদন্ত শুরু করে দিয়েছে। তারা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে। তাদের সন্দেহ গিয়ে পড়ে আয়ুর উপর, কারণ মিকার সঙ্গে তাকে সবচেয়ে বেশি দেখা যেত। ঠিক তখনই আয়ু সেই পথ দিয়ে স্কুটি চালিয়ে আসছিল। সে হেলমেট পরেছিল বলে পুলিশ প্রথমে চিনতে পারে না। তারা আয়ুকে থামায় এবং জিজ্ঞেস করে, তোমার নাম আয়ু? আয়ু তো কথা বলতে পারে না, সে শুধুই বোঝানোর চেষ্টা করে। পুলিশ তখন তাকে হেলমেট খুলতে বলে এবং কিছুটা জোরাজুরি শুরু করে। ঠিক তখনই ওয়াকি টকিতে একটা খবর আসে, এই ছেলেটাই আয়ু, সে একজন মার্ডার সাসপেক্ট, অতীতে সে একটি খুন করেছিল। এই খবর শুনে আশেপাশে থাকা সবাই হতবাক। পুলিশরা আরো সতর্ক হয়ে ওঠে। ঠিক তখনই আয়ুর পরিচিত সেই সহকর্মী আবির্ভূত হয়। সে একজন পুলিশ সদস্যকে পেছন থেকে ধরে ফেলে, আর এই সুযোগে আয়ু স্কুটি নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। দৃশ্য শুরু হয় একটা অন্ধকার গ্যারেজে। সেখানে মিকাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। একজন গার্ড তার দিকে হুমকি দিয়ে বাজে ভাষায় কথা বলছে। মিকার মুখে আতঙ্ক, চোখে অশ্রু, সে কাঁপছে ভয় আর অসহায়তায়। অন্যদিকে গ্যারেজের এক কোণে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কিমতো। তার মুখে যন্ত্রণা, শরীর জুড়ে আঘাতের চিহ্ন। ভাঙা গলায় সে অনুনয় করে, দয়া করে মিকাকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। গার্ড তখন রাগে ফুঁসতে ফুঁসতে কিমতোর দিকে এগিয়ে আসে। সে বলে, তুই অনেক বড় লোক, তাই তো অহংকারে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিলে। তুই আমাকে গরিবের বাচ্চা বলে অপমান করেছিলে। আজ তোর সেই পিয়ানোর হাত দুটো আমি চিরতরে শেষ করে দেব। এই বলে সে একটি লোহার রড তুলে নেয়। তারপর সেই রডটি সজোরে কিমতোর হাতে ঢুকিয়ে দেয়। কিমতো যন্ত্রণায় চিৎকার করে ওঠে। মিকা চোখে না দেখলেও তার চিৎকারে তার হৃদয় ভেঙে যায়। সে চিৎকার করে ওঠে, থেমে যাও, প্লিজ থেমে যাও। মিকার আশেপাশে যা কিছু ছিল সে তা দিয়ে হামলা চালানোর চেষ্টা করে, কিন্তু একজন এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। ঠিক তখনই গ্যারেজের দরজার কাছে একজনের ছায়া দেখা যায়। সে হচ্ছে আয়ু। গার্ড তাকিয়ে দেখে আয়ু চুপচাপ দাঁড়িয়ে আছে। তাকে দেখে গার্ড বলে, এইসব তোর বন্ধুর জন্য হচ্ছে, তুই চলে যা এখান থেকে। কিন্তু আয়ু এক ইঞ্চিও নড়ে না। তার চোখে আগুন, যেন বলে দিচ্ছে আমি এখানেই থাকবো। গার্ড এবার এক লোককে ইশারা করে। সে এসে আয়ুকে আঘাত করতে যায়, কিন্তু আয়ু তো এক্সপার্ট ফাইটার। সে এক মুহূর্তেই কাউন্টার অ্যাটাক করে দেয়, এক এক করে সব লোককে ধরাশায়ী করে দেয়। তখন সেই গার্ড পেছন থেকে এসে আয়ুর উপর আক্রমণ করে। ঠিক তখনই কিমতো নিজের সবটুকু শক্তি দিয়ে উঠে এসে গার্ডকে ধাক্কা দেয়। এবার গার্ড আর কিমতোর মধ্যে শুরু হয় মারাত্মক সংঘর্ষ। মিকা তখন সামনের রাখা একটা বেসবল ব্যাট হাতে নেয়। সে সামনে এগিয়ে আসে, কিন্তু ভুল করে একটা প্রচন্ড আঘাত করে বসে, যা গার্ডের গায়ে লাগার কথা ছিল তা গিয়ে পড়ে কিমতোর মাথায়। কিমতো মাটিতে লুটিয়ে পড়ে। তার অবস্থা হয়ে যায় ভয়াবহ। মিকা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত থেকে ব্যাট পড়ে যায়। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ে। অস্থির নিঃশ্বাস, চোখে কান্না, আর মনের মধ্যে শুধুই অপরাধবোধ। দৃশ্য কেটে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। আয়ুকে হাত করা পরানো অবস্থায় বসে থাকতে দেখা যায়। একজন পুলিশ তাকে কড়া গলায় প্রশ্ন করছে, তুমি এখানে কি করছিলে? তুমি কিমতোকে মারলে কেন? আয়ু নিশ্চুপ, সে কিছু বলতে পারে না, চুপচাপ বসে থাকে। তবুও তার চোখে ছিল না অপরাধীর ভয়, শুধু ছিল একরাশ বেদনা, একরাশ অপমান। আয়ু বলে, আমি একটি বেসবল ব্যাট দিয়ে ওর মাথায় আঘাত করেছি। আসলে আমি ওকে হিংসা করতাম, কারণ ওর কাছে সবকিছু ছিল যা আমার ছিল না। এই কথাগুলো আয়ু একটি সাদা কাগজে লিখে দেয়, যাতে সে মিকাকে বাঁচাতে পারে, কারণ সে কখনোই চায় না মিকার শাস্তি হোক। তাই সে মিকার দোষটা মিকাকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে নেয়। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন মিকা সেই পিয়ানো হলরুমে আসে, কিন্তু আজ সেখানে আর সেই পিয়ানোটি নেই। সবকিছুই সরিয়ে নেওয়া হচ্ছে। মিকা মনে মনে অনেক কষ্ট পায়। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কিছু সময়ের জন্য পিয়ানোর খালি স্থানটিতে চোখে চোখ রাখে। একটু পর সে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে এটা কি ছিল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত বেদনাবোধ সৃষ্টি হয়। এমনকি পরে সে জেলখানায় চলে যায়, যেখানে এখন আয়ু রয়েছে। মিকা অপেক্ষা করতে থাকে আয়ুর সাথে দেখা করার জন্য। আয়ুকে জেলে আনা হয়। তাকে কাচের ঘর থেকে বের করে আনা হয়, ঠিক আগের মতোই করে। কাচের উপরে একটা শব্দ হয়। মিকা জানে আয়ু এসেছে। মিকা এবার বলতে থাকে, তুমি এমন কেন করলে? কিমতোকে তো আমি মেরেছি, তুমি কেন সকল দোষ নিজের কাঁধে নিলে? আয়ু আবার গ্লাসের উপর দুটি বাড়ি দেয়, যা বোঝাতে চায় যে তুমি মারোনি, সব দোষ আমার। মিকা কাঁদতে কাঁদতে বলে, তুমি অনেক বড় মিথ্যাবাদী। কেন করছো আমার জন্য এত কিছু? কেন বেছে নিয়েছো এই জীবন? যে জেলে তো আমার থাকার কথা, সেখানে তুমি কেন রয়েছো? তোমার তো কোনো দোষ ছিল না।
মিকা আরো বলতে থাকে, অনেক বাজে ছেলে তুমি কেন এভাবে সবকিছু ত্যাগ করলে আমার জন্য? তবে আয়ুর সেখান থেকে চুপচাপ উঠে চলে যায়। মিকা চিৎকার করে আয়ুর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু আয়ু নীরবে চলে যায়, যেন সে আর ফিরবে না। দৃশ্য পরিবর্তন হয়। মিকার পরিবার মিকাকে নিয়ে শহরের বাইরে চলে যাচ্ছে। তারা আর মিকাকে এখানে রাখতে চায় না। মিকা গাড়িতে উঠে যায়। তখন সেখানে আয়ুর সেই বেস্ট ফ্রেন্ড এসে পৌঁছায়। সে মিকাকে বলে, আয়ু তোমার জন্য একটি চিঠি লিখেছে। মিকা আয়ুর বেস্ট ফ্রেন্ডকে চিনতে পারে না। তখন সে মিকার হাতে আয়ুর মতো ট্যাপ করে এবং বলে, আয়ু আমাকে ডাকছে। তোমার হাতে এভাবে ট্যাপ করলে তুমি বুঝতে পারবে। মিকা তখন গাড়ি থেকে বের হয়ে আসে, আয়ুর বেস্ট ফ্রেন্ডকে নিয়ে কিছুটা দূরে চলে যায়। এদিকে মিকা চিঠিটি পড়তে চায়। চিঠি খুলে পড়তে থাকে, তুমি যেদিন আমাকে বলেছিলে আমার হাতটা তোমার জন্য ফেরেস্তার মতো, সেদিন থেকে আমার জীবন একদম বদলে গেছে। কিন্তু মিকা, তোমাকে সত্যটা জানতেই হবে। তুমি যে হাতটিকে ফেরেস্তার হাত মনে করো, সেই হাত আসলে অনেক রক্তাক্ত আর নোংরা দিয়ে ভর্তি। যে হাত কখনোই পরিষ্কার হবে না। তুমি প্লিজ আমাকে ভুলে যাও, আর জীবনে যেখানে থাকো ভালো থাকো। ধরে নাও এটাই আমার শেষ ইচ্ছা। আয়ুর বেস্ট ফ্রেন্ড চিঠিটি মিকার হাতে দিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মিকা তাকে থামিয়ে দেয়। তার চোখ ভেজা, কষ্টে ভরা। সে বলে, প্লিজ আমাকে একটু আয়ুর কাছে নিয়ে চলো। আয়ুর কোনো দোষ ছিল না, কিমোতোকে তো আমি মেরেছি। মিকার কথায় তার বেস্ট ফ্রেন্ড চিৎকার করে বলে, তোমরা বড় লোকরা এমনই, যাদের কুকর্মের ফল তারা পায় না, পায় হচ্ছে গরিবরা। তোমাদের সাথে আমাদের কোনো মিল নেই। তোমরা অনেক উপরের মানুষ। আয়ুকে তুমি ভুলে যাও, এটা আমার অনুরোধ। এটা বলে তার বেস্ট ফ্রেন্ড রাগান্বিত ভাবে চলে যায়। মিকা দাঁড়িয়ে থাকে কষ্টে ভরা হৃদয়ে। বেশ কিছুদিন কেটে যায়। আমরা দেখতে পাই কিমোতো মারা যায়নি, বরং এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। একদিন একটি নার্স এসে কিমোতোকে বলে, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। কিমোতো তখন পিছনে ঘুরে তাকায় এবং দেখতে পায় মিকা। তারা দুজন একে অপরের দিকে তাকায় এবং কথা বলতে থাকে। কিমোতো মিকাকে জিজ্ঞেস করে, তুমি কি একাই এসেছো? মিকা সোজা তাকিয়ে বলে, হ্যাঁ, আমি এখন অল্প অল্প দেখতে পারি, তবে মানুষের চেহারা এখনো বুঝতে পারি না। মিকা এবার কিমোতোকে সরি বলে। ওই দিন মিকার জন্য কিমোর এমন অবস্থা হয়ে গেছে। কিমো হালকা হাসে এবং বলে, এখানে তোমার কোনো দোষ ছিল না। তোমার আর আয়ুর সাথে আমি যা করেছি তার শাস্তি আমার পাওয়ার ছিল। কিমো মিকাকে অনুরোধ করে, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আয়ুর তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাই আমি তোমাকে পিয়ানো বাজানোটা শেখাতে চাই, কারণ তুমি দেশের অনেক বড় পিয়ানিস্ট হবে। এটাই আয়ুর একমাত্র স্বপ্ন ছিল। তুমি কি আমার কাছে পিয়ানো শিখবে? তো এরপর 2 বছর কেটে যায়। মিকা এখন শহরের একজন প্রতিষ্ঠিত পিয়ানিস্ট, যার পিয়ানো বাজানোর দক্ষতা সবাইকে মুগ্ধ করে। আজ তার জন্য বিশেষ দিন, কারণ আজই সে প্রথম দর্শকদের সামনে লাইভ পিয়ানো বাজাতে যাচ্ছে। হল ভর্তি মানুষের সামনে সে তার সঙ্গীত শোনাচ্ছিল। সবার চোখ ছিল মিকার উপর, কিন্তু কিমোতো এক কোণে দাঁড়িয়েছিল শান্ত ও নীরব ভাবে। মিকার জন্য আজকের দিনটি বিশেষ হলেও তার মুখে কোনো হাসি নেই। তার মধ্যে একটা অদ্ভুত শূন্যতা, একটি অমীমাংসিত ক্ষতি যা তাকে সবসময় তাড়া করে বেড়ায়। সে জানে যে তার জীবনের এই সফলতা কিছু মানুষের জীবনের ত্যাগের বিনিময়ে এসেছে। তার মনে আসে আয়ুর নাম, যে কখনো তার পাশে ছিল। মিকার পিয়ানো বাজানোর শেষ সুর বেজে ওঠার পর সে হল থেকে বের হয়। কিমোতো তাকে কংগ্রাচুলেট জানায়, কিন্তু মিকা খুব উদাসীন ভাবে উত্তর দেয়, আমি কি সত্যি সবাইকে খুশি করতে পেরেছি? আমার জন্য তোমাদের দুজনের জীবন ধ্বংস হয়ে গেছে। তুমি তোমার হাত হারিয়েছো আর আয়ু জেলে। কিমোতো কিছুক্ষণ চুপ থেকে মিকার দিকে তাকিয়ে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তোমার কাছে কিছু বলিনি, কিন্তু আমি জানি আয়ু কোথায় কাজ করে। আমি ইচ্ছা করে তোমাকে কিছু জানাইনি, কিন্তু আমি জানি তুমি আসল সত্যটা জানো না। মিকা জানতে চায় আসল সত্যিটা কি। তখন কিমোতো বলে, আয়ু জেল থেকে ছাড়া পেয়েছে। এই কথা শুনে মিকার চোখে পানি চলে আসে। পুরনো সেই দিনের কথা মনে পড়ে যায়, যখন সবকিছু বদলে গিয়েছিল। সেই দিন সবাই চলে যাওয়ার পর আয়ু এসে তার কাছে দাঁড়িয়েছিল। তখন মিকা তার হাতে একটি বেসবল ব্যাট ধরেছিল। আয়ু শান্তভাবে মিকার হাত থেকে ব্যাটটি নিয়ে সব রক্ত মুছে ফেলেছিল, যাতে তার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া না যায়। তারপর মিকাকে সেখান থেকে সরিয়ে দিয়ে সে ব্যাট বলটা এমন ভাবে ধরেছিল যাতে পুলিশ এসে মনে করে সেই খুনটা করেছে, আর সব ঘটনার জন্য দায়ী সে। মিকা নিজের চোখ মুছতে মুছতে বলল, তুমি আমার জন্য এত কিছু কেন করেছো আয়ু? কিমোতো তার মুখের দিকে তাকিয়ে বলে, কারণ সে তোমাকে ভালোবাসতো। মিকার চোখে আবারও পানি চলে আসে, কিন্তু সে আর কোনো কথা বলল না। কিছু সময় চুপ থেকে সে কেমন যেন আরো একা হয়ে গেল।
আরেকটা ব্যাপার হচ্ছে এই যে 2 বছরের মধ্যে সে পিয়ানো শিখেছে, এর মধ্যে সে নিজের চোখের চিকিৎসার জন্য ডক্টরের কাছে গিয়েছিল এবং ডক্টর তার সঠিকভাবে চিকিৎসা করতে পেরেছেন এবং এবার তার চোখের চিকিৎসা সফল হয়েছে। আর এখন সে সাধারণ একটা মানুষের মতো চোখে দেখতে পায়, কারণ সে মনে প্রাণে সৃষ্টিকর্তার কাছে চেয়েছিল সে যেন তার আয়ুকে জেল থেকে বের হওয়ার পরে নিজের চোখে দেখতে পায়। বলা হয় কেউ যদি কোনো জিনিস মন থেকে চায় তাহলে পুরো পৃথিবী মিলে সেই জিনিসটা তাকে পাওয়ানোর জন্য চেষ্টা করে। আর এখানে সেই ঘটনাই ঘটেছিল, মিকা তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছে আর এখন সে গাড়িতে করে সেই জায়গায় যাচ্ছে যেখানে আয়ু কাজ করে। তার চোখে যেন অনেক কিছু খুঁজে পাওয়ার আগতি ছিল, তাই সে একে একে সবাইকে জিজ্ঞেস করতে থাকে তুমি কি আয়ুকে চেনো? কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই আয়ুকে চিনতে পারছে না। মিকার মধ্যে যেন একটা চাপা উদ্বেগ ছিল তার চারপাশের লোকজনের মধ্যে। সে যেন আরো একবার আয়ুকে খুঁজছিল। সে আয়ুর নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউ কোনো রেসপন্স করছিল না। এদিকে আমরা দেখতে পাই আয়ু একে একে জাহাজের পরিষ্কারের কাজ করছিল। সে সমস্ত মনোযোগ দিয়ে কাজ করছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে তার সহকর্মী এসে জানায় আয়ু জাহাজ চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে, চলো নেমে যাই। আয়ু চোখ তুলে দেখলো এবং বাইরে মিকাকে দেখতে পেল। সে মিকার চিৎকার শুনে এক মুহূর্তের জন্য থমকে যায়। মিকা আবারও আয়ুর নাম ধরে চিৎকার করে বলে আয়ু। মিকার কণ্ঠে যেন আকুলতা ছিল। অন্যদিকে সে প্রজেক্টের প্রধানও সেখানে এসে উপস্থিত হয়েছিল এবং চারপাশে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। সেই প্রধান সবাইকে জিজ্ঞেস করতে থাকে এই নামে আমাদের এখানে কেউ কাজ করে, কিন্তু কেউই কোনো কিছু বলতে পারে না। এখন প্রধান মিকাকে দৃঢ়ভাবে বলে বেশ হয়েছে, আপনি এখান থেকে চলে যান, এখানে আয়ু নামের কোনো ব্যক্তি নেই। কিন্তু ঠিক তখনই আয়ু ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। তার এক বন্ধু বলল তোমার ডাকনাম আয়ু। আয়ু তৎক্ষণাৎ তার বন্ধুকে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। তবে সেই কথাটি মিকার কানে পৌঁছে যায়। মিকা সবার মধ্যে ছুটে গিয়ে আয়ুকে খুঁজে পায় আর আয়ু মিকাকে বলল মিকা সে ভুল করে এটা বলে ফেলেছে, এখানে আয়ু নামের কেউ নেই। আসলে ব্যাপারটা হয়েছে কি, মিকার পরিবার কিছুটা ধনী আর সেই হিসেবে আয়ুর তো নিজের কেউ নেই আর সে অত্যন্ত গরিব, এই জন্য সে নিজেকে মিকার যোগ্য মনে করছে না। কিন্তু তখন মিকার চোখে একটা গভীর হতাশা যেন ভর করে। তার মনটা আবারও ভেঙে গিয়েছিল, কারণ আয়ু যে তার সামনে রয়েছে তাকে সে চিনতেই পারছে না। তার উপর আয়ু নিজেও তার পরিচয় দিচ্ছে না। তাই কিছু বলার আগেই সে মাথা নিচু করে চলে যেতে থাকে, যেন এই পরিস্থিতি তার জন্য অতীতের কোনো অপূর্ণতার মতো ফিরে এসেছে। অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর ছায়া যেন মিকার মনে কখনো তাড়া করে যায়। ঠিক তখনই মিকার সেই বেলটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। সময় যেন থেমে গিয়েছিল। মিকা এত বছর পরও সেই বেলের শব্দ আর সেই মুহূর্তের স্মৃতি কখনো ভুলতে পারে না। বেলটি মাটিতে পড়ে যাওয়ার শব্দ যেন তার হৃদয়ে গেঁথে গেছে। মিকা ধীর পায়ে বেলটি ধরতে এগোচ্ছিল, কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটি ট্রাক দ্রুত এদিকেই চলে আসে। ট্রাকের কাছে চলে আসতে মিকা প্রায় দুর্ঘটনার শিকার হতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে ঠিক আগের মতোই আয়ু আবারও এগিয়ে এসে মিকাকে বাঁচিয়ে ফেলে। মিকা অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করে তুমিই আয়ু তাই না? আয়ু আবারও সেই আগের মতোই মিকার হাতে একটি ট্যাপ করে, যেন তাকে মনে করিয়ে দেয় যে সে সবসময় তার পাশে ছিল। মিকার চোখে সেদিনের অজানা সুখের পরিবর্তে এক নতুন হাসি ফুটে ওঠে। আয়ু মুচকি হেসে উত্তর দেয় হ্যাঁ আমি আয়ু। এবার সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে নিজের পরিচয় শেষ মুহূর্তে তাকে দিয়েই ফেলে। এখন দুজনের মাঝে এক অমূল্য মুহূর্ত গড়ে ওঠে। তারা দুজন প্রেমিক প্রেমিকা যারা একে অপরকে ভালোবাসে, তাদের মধ্যে এই গভীর ভালোবাসার সম্পর্ক প্রকাশ পায়। মিকার মনে শান্তি ফিরে আসে আর আয়ুর মনের সব কষ্ট যেন দূর হয়ে যায়। এইভাবেই দুই ভালোবাসার মানুষের ভালোবাসার গল্পটি এখানেই শেষ হয়।